যাই হোক, আমাকে যেভাবেই হোক আম সংরক্ষণ করতে হবে পুরো গরমের জন্য। এখানে আধা কেজির একটু বেশি মাংস আছে, এটাকে এখন সুন্দর করে কেটে। গুড মর্নিং সবাই। আজকে একটু সকাল সকাল উঠেছি। আজকে আমার হাজব্যান্ড একটু বাইরে বের হচ্ছে, তো তাড়াতাড়ি উঠে আমি তাকে সুন্দরভাবে বিদায় দিলাম। অফিসে গেল। আর আমিও সকাল সকাল উঠে গিয়েছি। এখন আর আমি ঠিক এখন আর ঘুমাবো না। তো আজকে যেহেতু আমি লাঞ্চ দিব না, তো আজকে আমার সকালে তেমন কোনো আর ভিডিও বা রান্নাবান্নার কিছু নেই। হালকা পাতলা একটু চা কফি খেয়ে নাস্তা আমি করে ফেলবো। চলেন আজকে রাতে কি কি খাবো, কি কি রান্না করবো সবই দেখাবো আজকে রাতে। দুপুরে তো আমি কালকের তরকারি খেয়েছি, রুই মাছের তরকারি। আর আজকে রাতে আমি কি রান্না করব সেটা একদম রান্না করতে করতে দেখাবো। আর আজকে প্রচুর রোদ উঠেছে। আজকে সকালবেলা উঠে দেখি ঘুম থেকে খুব রোদ উঠেছে। আপনাদের দেখাতে পারলে ভালো হতো, কিন্তু ছাদে আজকে মানুষ, এই জন্য দেখাতে পারছি না। তো চলেন ভিডিও রান্না বান্না থেকেই শুরু করব। আসলে আমগুলো যখন কাঁচা ছিল তখনই আমার এনে করা দরকার ছিল। আম যখন কাঁচা ছিল তখন এনে আমি আচার দিয়েছি, ওটা দিয়ে বোম্বাই মরিচের আচার বানিয়েছিলাম। আর হঠাৎ করে এখন মনে পড়লো যে আমের সিজন তো শেষ হয়ে যাচ্ছে, এখন এগুলো যদি আমি কেটে না ডিপ করি তাহলে বাকি গরমটুকুতে আমি আম ডাল খেতে পারবো না। তাই মনে হলো তাড়াতাড়ি করে আমি এই কাঁচা আমগুলোকে ডিপ করে রেখে দিব, যেন আমি পরবর্তীতে যখন আম ডাল খেতে মন চাইবে আমি আম ডাল খেতে পারি। কার কার এখন পর্যন্ত আম ডাল খুব পছন্দ এবং এই আম রাখা হয়নি, তারা তাড়াতাড়ি করে রেখে দেন, কারণ না রাখলে পরবর্তীতে আর আম ডাল খেতে পারবেন না। দেখেন আমারটা হালকা 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 কিন্তু পাকা শুরু হয়ে গিয়েছে, দেখেন। তারপর এগুলো তাড়াতাড়ি করে রেখে দিতে হবে, যেন আমি অবশ্যই এগুলো কাঁচা আছে, এগুলো আমি করতে পারি। এই যে আরো আছে, এই যে এগুলো রেখে দিব, এগুলো রেখে দিব যেন আমি করতে পারি। আর কাটতে গিয়ে আমি এখানে কিছু পাকা আম পেয়েছি, এগুলো আমি রেখে দিয়েছি। এগুলো আমি শরবতের জন্য রাখবো, শরবত খাওয়ার জন্য। এমনি এখন পাকা আম অনেক বেশি কেনা হবে, কিন্তু পাকা আমি এখন কিনে রাখবো। এই যে আমি পলিথিন করে এখন রেখে দেবো এগুলো ডিপের মধ্যে। জিপলক ব্যাগ আমার কাছে নেই, যার কারণে এটা দিয়ে আমি রাখবো। যাই হোক, আমাকে যেভাবেই হোক আম সংরক্ষণ করতে হবে পুরো গরমের জন্য। তারপর আবার বলে দিব যদি হয় তাহলে আরও কিছু এনে আরও কিছু রেখে দিব। এখানে প্রায় মনে হয় 2 কেজির মতো বা 1 কেজির মতো আম আছে, 1-1.5 কেজি আছে এখানে। আপাতত আমি কিছু আম নিয়েছি, একটা আম নিয়েছি আমি। এটাকে এখন আমি আমগুলো যেহেতু অনেক বেশি টক, এই জন্য আমি 2 চামচ চিনি নিচ্ছি, এটা দিয়ে এখন জুস বানাবো। তারপরে এইখানে আমি নিচ্ছি ব্ল্যাক সল্ট, এটা আমি দিয়ে দিচ্ছি। এইখানে আমি হাফ গ্লাস পানি নিয়েছি, এটাকে এখন আমি
এটার ভিতরে দিয়ে তারপর ব্লেন্ড করবো একসাথে। আমি এটার ভিতরে আর একটু ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো দিতে চেয়েছিলাম, বাইরে ছাদে একটু মানুষ আছে যার কারণে দিতে পারছি না, আমাকে এমনিই খেতে হবে এখন। একটা মরিচ দিলেও ভালো লাগতো, একটা মরিচও দিই। এখানে ছোট্ট একটা মরিচ দিচ্ছি, যেহেতু আমি ধনিয়া পাতা পুদিনা পাতা কিছুই দিব না, তাই ছোট্ট একটা মরিচ দিব জাস্ট ফর ফ্লেভার। এই যে এখন আমার এটা হয়ে গিয়েছে। এখন এটা আমি ঢেলে এটা হালকা হালকা করে খেতে থাকবো। খুব গরম পড়েছে, মানে বৃষ্টি থেমেছে ঠিক আছে, কিন্তু তারপর মনে হয় যে একটু গরম লাগছে আজকে। আমার জুস রেডি। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে প্রায় 7টা। এখন আমি একটু চা বানাবো, একটু চা পাতা দিয়ে দিচ্ছি, চা পাতা দিয়ে দিচ্ছি, একটু পরে একটু গুঁড়া দুধ দিব, চিনি দিব। এখন আমি এই যে চায়ের মধ্যে গুঁড়া দুধটা দিব, কারণ চিনিটা দিব না এখন আর, থাক, কারণ আমরা দুজনে 2 রকমের চিনি খাই। আমি একটু কম চিনি খাই, ওইটু বেশি চিনি খাই, তো আমি এর জন্য চিনিটা মিশাবো না। এখন আমি এই যে ঘোটানো দুধটা এটা আমি চায়ের মধ্যে দিয়ে দিব। চা আমার হয়ে গেছে, আমি অতিরিক্ত এটাকে জাল দিব না, প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি জাল দিয়েছি, এর বেশি দিব না। অনেকে জানেন না কিভাবে চা বানাতে হয়, অনেকের আছে অ্যাসিডিটি বা এই যে বুকে ব্যথা, গ্যাসের সমস্যা, কিন্তু চা খাওয়া কোনোভাবে কমাতে পারছে না, তাদের জন্য একটা টিপস দেই। এখন আমি চায়ের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, আমি একটু কম চিনি খাবো আজকে। আমি আপনাদেরকে দুধ চা খেলেও আপনাদের গ্যাসের সমস্যা হবে না, এমন একটা টিপস বা ট্রিক্স আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সমস্যাটা হচ্ছে এই যে দেখেন, আসার সময় একটা ব্রেড নিয়ে আসছে, এটা হচ্ছে কোকোনাট ব্রেড, এটা নিয়ে আসছে আসার সময়। এটা এই বনফুলে পাওয়া যায়, এটাকে আমি কেটে কেটে এই যে এই বক্সটার মধ্যে রেখে দেব। তো চায়ের যে ট্রিক্স সেটা হচ্ছে, যদি কারো ধরেন চা খেলে প্রচুর গ্যাস হয়, ব্যথা হয়, এমন সমস্যা হয়, তারা কি করতে পারেন, তারা করবেন কি, এই কি বলে, তারা করবেন কি, দুধ চাটাকে আপনি আমার মতো আমি যেভাবে বলছি এভাবে একবার খেয়ে দেখেন, একবার না মানে ওইভাবে আপনি খেয়ে দেখেন, দেখবেন আপনার কোনো গ্যাসের ব্যথাও হচ্ছে না, কোনো ব্যথাই হচ্ছে না। প্রথমে পানি গরম করে চা পাতা বা যাই দেন না কেন, চা পাতাটা বেশিক্ষণ জাল দিবেন না, ওর যখন রংটা বের হবে তখনই কিন্তু আপনি চাটার লিকার চা উঠিয়ে ফেলবেন। আবার দুধ চাও কিন্তু অতিরিক্ত জাল দিবেন না, দুধটা কিন্তু চাটা কিন্তু খেতে পাতলা লাগবে খেতে, কিন্তু আপনার দুধ চাটা কিন্তু পাতলা লাগবে খেতে, কিন্তু আপনার আর গ্যাসের সমস্যা হবে না। আপনি যদি আমার মতো এইভাবে খেয়ে দেখেন, দেখবেন যে আর বুকে কোনো ব্যথা হচ্ছে না। এই যে আমি দুধ চা বানিয়েছি, এটা কিন্তু অতিরিক্ত লিকারটাকে আমি অতিরিক্ত জাল দিইনি, কিন্তু এই চাটা খেতে প্রচণ্ড ভালো লাগবে। কেননা এই চা যদি আপনি খান, আমি আরও ভালোভাবে গুছিয়ে বলে আমি একটু গুলিয়ে ফেলছি কাটাকাটির কারণে। এই যে আমি বাটারটা দিয়ে খাবো এখন। আসলে চাটা যখন আপনি বানাবেন তখন করবেন কি, অতিরিক্ত জাল দিবেন না, যদি অতিরিক্ত জাল দেন তাহলেই কিন্তু গ্যাসের ব্যথাটা হয়। আপনি কম লিকারটা যদি কম জাল দেন তাহলেই কিন্তু আপনার আর গ্যাসের ব্যথা হবে না। এভাবেই আপনি
বানিয়ে খান। দেখলেন তো আমি অল্প একটু জাল দিয়েছি, লিকারটা যখনই ছেড়েছে তখন আমি দুধ দিয়ে নামিয়ে ফেলেছি। এভাবে বানাবেন, আর গ্যাসের ব্যথাও হবে না, বুক ব্যথা হবে না, কোনো আলসার টালসার কিচ্ছু হবে না। অনেক মজা। আজকে আসার সময় গরুর মাংস নিয়ে এসেছে, এটাকে আজকে আমি রান্না করব। পুরাটা না, অর্ধেক রান্না করব। এটা আবার কি? ও, এটা আমরা খাই না। এটা কি? এখানে আধা কেজির একটু বেশি মাংস আছে। এটাকে এখন সুন্দর করে কেটে ধুয়ে তারপর রান্না করতে হবে। মাংসটা হচ্ছে রানের মাংস, দেখেই বোঝা যাচ্ছে। আমি মাংস কোনো সময় বেশি বড় বড় রান্না করি না, একদম মোটামুটি ছোট ছোট করে পিস করি, তাহলে সুন্দর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, আবার ফ্লেভারও সুন্দর ঢুকে। মাংসগুলো ভালো, একদম ফ্রেশ। বাকি অর্ধেক আমি রেখে দিব। খুব সুন্দর এই মাংসগুলো, একদম ফ্রেশ, বোঝা যাচ্ছে। এগুলোকে আমি না ধুয়ে এখন ফ্রিজের মধ্যে রেখে দিব। আর এতটুকু রান্না করব, কারণ এখানে অনেকগুলো মাংস, 2 জনের জন্য মাত্র 2 বেলা, রাতে আর সকালে। এখানে আমি 3টা আলু দিচ্ছি। আলুগুলোকে আমি ছিলে রান্না করে সুন্দর করে ভেজে নিব আজকে তরকারির জন্য। আজকে আলুগুলোকে ভেজে দেব, কারণ ভাজা আলুতে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আলুগুলোকে ভেজে দিলে সত্যি খুব মজা লাগবে খেতে। আলুগুলোকে আজকে আমি বেশি বড় বড় করে কাটবো না, যেহেতু মাংসের পিসগুলো ছোট ছোট করেছি। আজকে একটু ছোট ছোট করে আলু কাটবো, এটা মাংসের সাথে খুব সুন্দর যাবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।
আমি এখন এই আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিব। না, দুই ভাগই করি, দুই ভাগই বেশি সুন্দর লাগে। এটা আবার একটু বড় তো, এটাকে আমি আবার একটু দুই ভাগ করি। দুই ভাগ করলে মাংসের তরকারি দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখানে আমার পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এই করা আছে, আর এইটা আমি নিয়েছি, এটাকে আমি মাংসের উপরে দিয়ে দিব। আর এটাকে আমি বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, ওইটার মধ্যে দিব। আর আমাকে এক্সট্রা করে একটু পেঁয়াজ কাটতে হবে। আলুগুলোকে আমি এখন এগুলো ভেজে নেব। প্রথমে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, তারপর আমি হালকা একদম সামান্য, একদম না পারতে এখন একটু গুঁড়া মরিচ দিলাম। আর এখনই আমি একটু লবণ দিয়ে দিব। এখানে একদম অল্প একটু লবণ আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ক্যামেরাতে হয়তো অত বোঝা যাচ্ছে না। তো এইখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। গরম হয়েছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এই হচ্ছে আমার হাতে বানানো মশলা। এটা আদা রসুন বাটা, রসুন আর হচ্ছে শুকনো মরিচ, এই তিনটাকে ব্লেন্ড করে আমি একটা রান্নার মশলা বানিয়েছি। এটাই আমি রান্নাতে দেই। আদা রসুনটা আমি ভাজবো না, এখন আমি পানি দিয়ে দিব। নর্মালি তো সবাই আমি আগে আদা রসুনটাকে ভেজে নিতাম, এখন আর ভেজে নেই না। এখন এই পানি দিয়ে দিই, তারপর আদা রসুনটা দিয়ে দিই। আমি এক্সট্রা করে একটু গুঁড়া মরিচ দিব, কারণ ব্লেন্ড করার সময় শুকনো মরিচ একটু কম দিয়েছিলাম, আর গরুর মাংস একটু ঝাল হলে ভালো হয়। এখন আমি একটু হলুদ দিয়ে দিব, আর একটু দিই। একটু ধনিয়ার গুঁড়া 1 চামচ দিই। এই যে আমি তরকারির জন্য দিয়ে দিব লবণ। লবণটা এতটুকু দিব, কারণ না হলে বেশি হয়ে যাবে। মশলা কষানো শেষ, এখন আমি মাংসটা দিয়ে দিব। এখন একটু গরম মশলা দিতে হবে, কারণ মাংসটা মাত্র আমি ঢেকে দিয়েছি কষানোর জন্য। এখন আমি এটাকে ছিঁড়ে তারপর দিব। মাংসটা নাড়াচাড়া দিব। এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি, কারণ হচ্ছে ফ্লেভারটা মাংসে ঢুকলে খেতে মজা লাগবে। এখন আমি মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এই আলুগুলো দিয়ে দিব, কারণ এটাও সিদ্ধ হতে হবে। সিদ্ধ না হলে আবার ভালো লাগবে না। এখানে আমি হালকা একটু পানি দিব, দিয়ে যেন মশলাটা একদম লেগে না যায়। এখন আলুটা আর মাংসটা সিদ্ধ হতে থাকে, তারপর আমি ঝোল দিয়ে নামিয়ে ফেলবো। আমি এই যে অন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছি, এটা হয়ে গিয়েছে প্রায়, একটু পরে নামিয়ে ফেলবো। তো এখন আমি ঝোল দিয়ে দিয়েছি, এখন এটা হতে থাক। আর আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এরপরে আমি কিছু মরিচ উপর দিয়ে দিচ্ছি। এটা এখন হতে থাক। আমার বরবটি ভাজি হয়ে গেছে প্রায়, আর গরু মাংস তরকারি তো হয়েই গেল। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকেন সবাই।